কস্টকে আমরা ডিভাইড করব অ্যানুয়াল নিট প্রফিট দিয়ে। অর্থাৎ প্রত্যেক বছর আমরা এই অ্যানুয়াল নিট প্রফিটটা পাচ্ছি। তো এইভাবে যদি আমরা অ্যানুয়াল নিট প্রফিটটা পেতে থাকি, তাহলে সেই অ্যানুয়াল নিট প্রফিট দিয়ে আমাদের ক্যাপিটাল কস্টটা আর্ন করতে, যেই ক্যাপিটাল কস্ট আমরা খরচ করেছিলাম সেই ক্যাপিটাল কস্টটা আর্ন করতে কত বছর লাগবে সেটা বের করার জন্য অবশ্যই আমরা ক্যাপিটাল কস্টকে অ্যানুয়াল নিট প্রফিট দিয়ে ডিভাইড করলে বেরিয়ে যাবে যে কত বছর প্রয়োজন। তো আমাদের কোনো একটা প্রজেক্টের বয়স যদি 20 থেকে 25 বছর হয়, সাধারণত সোলার প্ল্যান্টের প্রজেক্টগুলো 20 থেকে 25 বছর হয়ে থাকে, কারণ এক একটা সোলার প্যানেলের লাইফ টাইম 20 থেকে 25 বছর ওয়ারেন্টি থাকে। তো সোলার প্যানেলের বা সোলার প্ল্যান্টের টোটাল প্রজেক্টের লাইফ টাইম যদি 20 থেকে 25 বছর হয়, তাহলে পেব্যাক পিরিয়ড আমাদের 10 বছরের মধ্যেই কমপ্লিট করে ফেলা উচিত। অর্থাৎ আমরা যদি ইনভেস্ট যেটা করেছি সেটা যদি 10 বছরের মধ্যেই রিকভার করতে না পারি, তাহলে আবার আমরা সেটা এক্সট্রা আর্ন আবার কীভাবে করব? আমাদের প্রফিটেরও তো একটা বিষয় আছে, অ্যাকচুয়াল প্রফিট যেটা। এখানে আমরা যে নিট প্রফিট দেখছি সেটা তো জাস্ট এই অপারেশন অ্যান্ড মেনটেন্যান্স কস্টটাকে মাইনাস করে সেই প্রফিটটা। বাট আমাদের যে একটা ইনভেস্টমেন্ট আছে সেটাও তো আমাদের রিকভার করে অ্যাকচুয়াল, অর্থাৎ পেব্যাক পিরিয়ড যেটা আছে সেই পেব্যাক পিরিয়ড পার করার পর আমরা এই পেব্যাক পিরিয়ড পার করার আগে যে পরিমাণ আয় আমরা করব, অ্যানুয়াল নিট প্রফিট যেটা করব, সেটা তো আমাদের খরচই হয়েছিল আগে। আমরা ইনিশিয়ালি যেই ইনভেস্টটা করেছি সেই ইনভেস্টমেন্টটা জাস্ট রিকভার করার জন্যই যে পরিমাণ খরচ আছে সেটা তো আমরা এই অ্যানুয়াল নিট প্রফিট দিয়ে রিকভার করার ট্রাই করছি। বাট অ্যাকচুয়াল যে প্রফিট যেটার জন্য কেউ প্রজেক্ট ইনভেস্ট করতে পারে সেটা আসবে হচ্ছে পেব্যাক পিরিয়ডের পর। আশা করছি আমরা বুঝতে পারছি পেব্যাক পিরিয়ড কতটা ইম্পর্টেন্ট। দেন হচ্ছে ROI, এটা হচ্ছে রিটার্ন অন টোটাল ইনভেস্টমেন্ট। অর্থাৎ আমরা যে পরিমাণ ইনভেস্ট করছি তার কত পার্সেন্ট আমরা রিটার্ন পাচ্ছি, এটাই হচ্ছে রিটার্ন অফ টোটাল ইনভেস্টমেন্ট, ROI। তো এটা ক্যালকুলেট করার যে ফর্মুলা আছে সেটা হচ্ছে এটা, যে আমরা অ্যানুয়াল নিট প্রফিটকে ডিভাইড করবো হচ্ছে ক্যাপিটাল কস্ট দিয়ে। অর্থাৎ টোটাল ইনভেস্টমেন্ট তো আমাদের সেই ক্যাপিটাল কস্ট ছিল, সেই ক্যাপিটাল কস্ট যে পরিমাণ আমাদের খরচ হয়েছে তার কত পার্সেন্ট হচ্ছে আমাদের অ্যানুয়াল নিট প্রফিটটা। এই যে আমরা একটা প্রফিট করছি সেই প্রফিটটা আমাদের টোটাল কস্টের কত পার্সেন্ট, এটা থেকে মোটামুটি আইডিয়া করা যায় আমাদের পেব্যাক পিরিয়ড কত দিন লাগতে পারে। যদি এটা 10% হয় তাহলে 10 বছরে মোটামুটি পেব্যাক পিরিয়ড সব রিটার্ন অফ 10 বছরে পেব্যাক আমাদের পেব্যাক পিরিয়ড কমপ্লিট হয়ে যাবে। দেন IRR, এটা হচ্ছে আমাদের ইন্টারনাল রেট অফ রিটার্ন, অর্থাৎ I ইন্টারনাল, R এবং R হচ্ছে রেট অফ রিটার্ন। তো এটা আমরা দেখতে পাচ্ছি দ্য ডিসকাউন্ট রেট অ্যাট হুইচ দ্য নিট প্রেজেন্ট ভ্যালু বিকাম 0। তো নিট প্রেজেন্ট ভ্যালু কি সেটা সামনের স্লাইডে আমাদের আসছে। তো এই যে আমাদের একটা প্যারামিটার IRR, এটার উপর ডিপেন্ড করে হচ্ছে আমরা ডিসাইড করবো যে আমাদের প্রজেক্টটা কি অ্যাকসেপ্টেবল নাকি রিজেক্টেবল। সাপোজ IRR এই ভ্যালু যেটা আছে এটা যদি কস্ট অফ ক্যাপিটাল থেকে বেশি হয়, IRR ভ্যালুটা যদি কস্ট অফ ক্যাপিটাল থেকে বেশি হয় তাহলে প্রজেক্টটা অ্যাকসেপ্টেবল, অর্থাৎ এটা আমাদের প্রফিটেবল একটি প্রজেক্ট। আর যদি IRR এর ভ্যালু কস্ট অফ ক্যাপিটাল থেকে লো হয়ে থাকে তাহলে প্রজেক্টটা আমাদের রিজেক্ট করতে হবে। তো এখানে একটা কোশ্চেন হচ্ছে নিট প্রেজেন্ট ভ্যালু জিনিসটা কি, এটা আমরা আগে একটু দেখে আসি। তো নিট প্রেজেন্ট ভ্যালু হচ্ছে ডিফারেন্স বিটুইন দুইটি প্যারামিটারের ডিফারেন্স। একটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ইনফ্লো অ্যান্ড প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ আউটফ্লো। তো ক্যাশ ইনফ্লো আর আউটফ্লো জিনিসটা কি আমি সহজ ভাষায় একটু এক্সপ্লেন করে দিচ্ছি। ক্যাশ ইনফ্লো হচ্ছে কি পরিমাণ আমার আয় হচ্ছে, অর্থাৎ ক্যাশ ইনফ্লোর মধ্যে শুধু রেভিনিউগুলো পড়ছে। আমরা যে ইলেকট্রিসিটি সেল করছি বা এনার্জি যে সেল করছি সেই সেল করার বদৌলতে যেই রিটার্ন হিসেবে যেই অ্যামাউন্ট বা রেভিনিউ বা যেই প্রফিট আমরা পাবো সেটাই হচ্ছে আমাদের ক্যাশ ইনফ্লো। অর্থাৎ এটা হচ্ছে আমাদের আর্নিং, কত পরিমাণ আর্নিং হবে সেটা হচ্ছে ইনফ্লো, ক্যাশ ইনফ্লোস। অ্যান্ড আউটফ্লো হচ্ছে কত পরিমাণ খরচ হচ্ছে। এখন ক্যাশ আউটফ্লো আসলে ইন্ডিকেট করছে আমাদের শুরুর দিকে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট থেকে শুরু করে, অর্থাৎ ক্যাপিটাল কস্ট, ইনিশিয়াল ইনভেস্টমেন্ট থেকে শুরু করে অপারেশনের মেনটেন্যান্স কস্ট এবং রিপেয়ার কস্ট, প্রজেক্টের পিছনে যত খরচ হবে, যত আমার ধরনের খরচ আছে সেই সবগুলো হচ্ছে ক্যাশ আউটফ্লো, আর যত ধরনের আয় আছে সেই সবগুলো হচ্ছে ক্যাশ ইনফ্লো। এটাকেই বলা হচ্ছে নিট প্রেজেন্ট
ভ্যালু। তো এই নিট প্রেজেন্ট ভ্যালু আমরা দেখতে পাচ্ছি যে ডিসকাউন্ট রেট অফ হুইচ নিট প্রেজেন্ট ভ্যালু বিকাম জিরো, অর্থাৎ এটা হচ্ছে আমরা এমন একটা ডিসকাউন্ট রেট বলতে আমরা যদি টেরিফের ভ্যালুটা ডিসকাউন্ট দিতে চাই, অর্থাৎ যেই ডিসকাউন্ট রেটে দিলে আমাদের এই নিট প্রেজেন্ট ভ্যালুটা জিরো হয়ে আসবে। নিট প্রেজেন্ট ভ্যালু জিরো হওয়া আসলে কি ইন্ডিকেট করছে? নিট প্রেজেন্ট ভ্যালু হওয়া জিরো হওয়া ইন্ডিকেট করছে আমাদের ক্যাশ ইনফ্লো অ্যান্ড আউটফ্লোয়ের ডিফারেন্সটা হচ্ছে জিরো। এটা যেহেতু আমাদের ক্যাশ ইনফ্লো এবং আউটফ্লোয়ের ডিফারেন্স, এটা জিরো হওয়ার অর্থ হচ্ছে আমার যেই পরিমাণ খরচ সেই পরিমাণ আয় হয়েছে, অর্থাৎ কোনো প্রফিট আমার হয়নি। ক্যাশ ইনফ্লো এবং আউটফ্লো যদি ইকুয়াল হয় তাহলে এদের মাঝখানে এদের যে ডিফারেন্স এটা জিরো হবে। আর জিরো হওয়া মানে আমি যে পরিমাণ খরচ করেছিলাম সেই পরিমাণ আয় করেছি, আমাদের আলটিমেটলি কোনো প্রফিট আমার হয়নি। তো সেক্ষেত্রে আইআরআর এটা হচ্ছে সেই ডিসকাউন্ট রেটটা, এটা এমন একটা ডিসকাউন্ট রেট যেই রেটে ডিসকাউন্ট দিলে আমার আলটিমেটলি নিট প্রেজেন্ট ভ্যালুটা জিরো হবে, অর্থাৎ আমাদের আয় এবং ব্যয় সমান হয়ে যাবে। তো এটা আশা করছি আমরা বুঝতে পারলাম। দেন রিলেশন বিটুইন, তবে এত কিছু আমাদের মনে রাখার প্রয়োজনে আমরা এই একটা জিনিস সবসময় মনে রাখবো যে এই IRR এর ভ্যালুটা সবসময় ক্যাপিটাল কস্ট থেকে বেশি রাখতে হবে। যদি বেশি হয় তাহলে প্রজেক্ট আমরা অ্যাকসেপ্ট করবো, আর যদি না হয় তাহলে আমরা প্রজেক্ট অ্যাকসেপ্ট করবো না। দেন নিট প্রেজেন্ট ভ্যালু যখন আমরা জানলাম তাহলে এই নিট প্রেজেন্ট ভ্যালু এবং IRR এর মাঝখানে যে রিলেশন সেটা আমরা একটু বোঝার ট্রাই করি। IRR হচ্ছে সেই ডিসকাউন্ট রেটটা যেখানে NPV জিরো, এটা আমরা ডেফিনেশন থেকে দেখে আসলাম যে IRR হচ্ছে এমন একটা ডিসকাউন্ট রেট যেই ডিসকাউন্ট রেটটা কনসিডার করলে আমাদের NPV নিট প্রেজেন্ট ভ্যালুটা জিরো আসবে। এখন সাধারণত যদি IR এর ভ্যালু ক্যাপিটাল কস্ট অফ ক্যাপিটাল থেকে বেশি হয় তাহলে আমাদের নিট প্রেজেন্ট ভ্যালুটা পজিটিভ হয়, আর যদি সেটা ক্যাপিটাল কস্ট থেকে লো হয়ে থাকে তাহলে নিট প্রেজেন্ট ভ্যালুটা আমার নেগেটিভ হয়ে থাকে। এখন যদি নিট প্রেজেন্ট ভ্যালু আমাদের জিরো থেকে বেশি হয়, এটা যদি পজিটিভ ভ্যালু হয় তাহলে প্রজেক্ট অ্যাকসেপ্ট করা যাবে কারণ প্রজেক্টটা প্রফিটেবল। আর যদি নিট প্রেজেন্ট ভ্যালু জিরো হয় তাহলে তো এটার কোনো লস আমার হবে না, বাট আলটিমেটলি কোনো প্রফিট হবে না, এটাও আসলে প্রজেক্ট অ্যাকসেপ্টেবল না। আর যদি নিট প্রেজেন্ট ভ্যালু জিরো থেকে ছোট হয় নেগেটিভ হয় তার মানে এটা হচ্ছে লস প্রজেক্ট, এটা মাস্ট বি আমাদের রিজেক্ট করতে হবে। তো এখন আগে আপনাদের হোমওয়ার্ক দেওয়া যাচ্ছে না কারণ আমরা যেই প্যারামিটারগুলো জানলাম এগুলো হচ্ছে আমাদের পিভি সিস্টে দেখতে হবে কীভাবে অ্যানালাইসিস করতে হয়। তো আমরা এখান থেকে পিভিসিস্টের অ্যানালাইসিস করার জন্য আমরা পিভিসি সফটওয়্যারটা ওপেন করছি। পিভিসি সফটওয়্যারে ইকোনমিক অ্যানালাইসিসগুলো করা যায়, তো সেই অ্যানালাইসিস আমরা একটু করে দেখতে চাচ্ছিলাম। তো আমরা গ্রিড কানেক্টেড একটি প্রজেক্ট ওপেন করছি। আমরা বিগত ক্লাসগুলোতে কিন্তু একটি প্রজেক্ট হচ্ছে ডিজাইন করেছিলাম, সেটা হচ্ছে 15 কিলোওয়াটের 1500 কিলোওয়াটের বা 1.5 মেগাওয়াটের হচ্ছে একটি সোলার প্লান্ট কীভাবে ডিজাইন করতে হয় সেটা আমরা দেখেছিলাম। তো সেখানে ওরিয়েন্টেশন সিস্টেম সেট আপ, এছাড়া নিয়ার শেডিং, এই সব কিছু আমাদের দেখা ছিল। বাট আমাদের যেটা দেখা হয়নি সেটা হচ্ছে ইকোনমিক ইভ্যালুয়েশন, এটা হচ্ছে আমাদেরকে দেখতে হবে। তো আজকে আমরা ইকোনমিক ইভ্যালুয়েশনে যাব। তবে এখানে যাওয়ার আগে আমরা একটু দেখে আসি আমাদের যে সিস্টেমে যেই সেট আপটা ছিল সেই সিস্টেম, এটা বিগত ক্লাসে হচ্ছে এই সেট আপটাই করা হয়েছিল যে আমাদের অপারেটিং পাওয়ার আমরা দেখতে পাচ্ছি পিভি অ্যারে স্ট্যান্ডার্ড টেম্পারেচার কন্ডিশনে এটা দেখতে পাচ্ছি আমাদের 1500 কিলোওয়াট পাওয়ার হচ্ছে দিতে পারে, অর্থাৎ এটার টোটাল ক্যাপাসিটি মোটামুটি এরকম 1.5 মেগাওয়াটের মতো। বাট এসি আউটপুট, এটা যদি এসি নমিনাল আউটপুট দেওয়া থাকে ডিসি থেকে যখন এসিতে কনভার্ট করতে হয় এখানে তো অনেক লসিং ক্রাইটেরিয়া আছে। তো সেই সমস্ত লসিং ফ্যাক্টরগুলো কনসিডার করলে এসি আউটপুট আসবে আমাদের 1155 কিলোওয়াট এসি। তো এটা আমরা বিগত ক্লাসগুলোতে এগুলো ক্যালকুলেশন দেখেছিলাম। তো আজকে আমরা সরাসরি ইকোনমিক ইভ্যালুয়েশনে চলে যাব।
ইকোনমিক ইভ্যালুয়েশন আমরা দেখতে পাচ্ছি আমাদের কতগুলো ট্যাব আছে। তো এখানে ডিফারেন্ট ট্যাবগুলো আছে। প্রথমে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ইনিশিয়াল ইনভেস্টমেন্ট অ্যান্ড চার্জ, দেন ফাইন্যান্সিয়াল প্যারামিটার্স, দেন ইলেকট্রিসিটি সেল, অর্থাৎ এখানে টেরিফ, ফিক্সড টেরিফ নাকি ভেরিয়েবল টেরিফ। এটার উদ্দেশ্য হচ্ছে আমরা যদি 20 বছর একটা প্রজেক্টের মেয়াদ হয়, তো 20 বছরে তো আমাদের ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি হয়ে থাকে, অর্থাৎ সময়ের সঙ্গে তো দ্রব্যমূল্যের দাম অবশ্যই বৃদ্ধি পায় অথবা মুদ্রার মান আসলে কমে যায়। তো সেক্ষেত্রে আমাদের তো টেরিফের ভ্যালু ইনক্রিজ করতে হয়। তো যদি আমরা ফিক্সড টেরিফ ইউজ করি, প্রত্যেক বছর আমরা সেম টেরিফ হিসাব করে করতে পারবো। আর যদি ভেরিয়েবল টেরিফ হিসাব করি, তাহলে আমাদের একটা হিসাব রাখতে হবে যে প্রত্যেক বছরে কি হারে ইনফ্লেশন রেটটা আমাদের জাস্ট ক্যালকুলেশনে রাখতে হবে। দেন ফাইন্যান্সিয়াল রেজাল্ট, এখান থেকে রেজাল্ট দেখা যাবে। আমরা যেহেতু কোনো ভ্যালু এখানে অ্যাড করিনি, তাই এখানে রেজাল্ট দেখা যাচ্ছে না। এখানে আমরা দেখতে পাচ্ছি টোটাল ইনিশিয়াল কস্ট, এখান থেকে দেখা যাবে। দেন লোকাল কস্ট অফ এনার্জি এখান থেকে ক্যালকুলেট করা যাবে। টোটাল কি পরিমাণ জাস্ট এক্সপেন্স হয়েছে, কী খরচ হয়েছে, সেগুলো এখান থেকে দেখা যাবে। দেন নিট প্রেজেন্ট ভ্যালু, এগুলো এখান থেকে অটোমেটিক এখানে ক্যালকুলেট করা যাবে, নিট প্রেজেন্ট ভ্যালু। দেন ইন্টারনাল রেট অফ রিটার্ন, পেব্যাক পিরিয়ড, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, অর্থাৎ সবগুলো এখানে জাস্ট অটোমেটিক ক্যালকুলেট করা যায়। দেন এইখানে কিছু কার্বন ব্যালেন্স অর্থাৎ এনভায়রনমেন্টাল কিছু অ্যানালাইসিস এখানে দেখা যায়। তো এখানে অটোমেটিক কিছু হয়ে আছে। আমরা দেখতেছি প্রজেক্ট লাইফ টাইম যদি 30 ইয়ার্স হয়ে থাকে, তাহলে কত টন কার্বন ডাইঅক্সাইড জাস্ট সেভ করবে। দেখতে পাচ্ছি কত টন, এত টন কার্বন ডাইঅক্সাইড, অর্থাৎ সোলার প্লান্ট ইউজ না করে যদি এই সোলার প্লান্ট যে পরিমাণ এনার্জি ইউজ করবে, যে পরিমাণ এনার্জি প্রডিউস করবে, সেই পরিমাণ এনার্জি যদি সোলার প্লান্ট ইউজ না করে যদি জেনারেটর বা তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে সেটা প্রডিউস করা হয়, তাহলে এই পরিমাণ কার্বন ডাইঅক্সাইড সে প্রডিউস করতে পারবে। এগুলো হচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয় না। আমরা হচ্ছে ইকোনমিক অ্যানালাইসিস আজকে আমরা দেখার ট্রাই করবো। তাই ইনভেস্টমেন্ট অন অ্যান্ড চার্জ, এখান থেকে আমরা বাই ওয়াট পাওয়ার এটা হচ্ছে সিলেক্ট করবো। অর্থাৎ আমরা এখানে এটা আমরা গ্লোবালের এখানে যদি আমরা প্লাস আইকনে দেখি, এটা আমরা একটু পরে দেখছি। আমরা এটা আজকে আপাতত ক্যালকুলেট করতে চাচ্ছি প্রতি ওয়াটে, অর্থাৎ ধরেন আমরা হচ্ছে মডিউলের খরচ আমরা দেখার ট্রাই করব। তো এখানে মেনটেন্যান্স পারপাসে আমরা যদি হিসাব করতে যাই যে অপারেশন অ্যান্ড মেনটেন্যান্স পারপাসে আমাদের কত খরচ হবে, এটা পিভি সিস্ট হচ্ছে এমনভাবে ক্যালকুলেট করবে প্রতি ওয়াটে কি কত পরিমাণ রেটে খরচ হচ্ছে। অর্থাৎ সাপোজ আমরা 1500 কিলো ওয়াটের একটা সোলার প্ল্যান্ট ইনস্টল করেছি, তো এখানেও একটা হিসাব করে দিবে যে আমাদের 1 কিলো ওয়াট অপারেশন অ্যান্ড মেনটেন্যান্স পারপাসে যদি আমাদের $20 খরচ হয়, তাহলে 1500 ওয়াটের জন্য কত হবে, এভাবে ও ক্যালকুলেট করার ট্রাই করবে। অথবা আমরা এরিয়ার উপর বেস করে, অর্থাৎ কত মিটার স্কোয়ার এরিয়ার উপর এই প্ল্যান্টে ইনস্টল করা হয়েছে, তো প্রতি এরিয়ায় আমাদের খরচ কত, সেভাবে ক্যালকুলেট করা যায়। তো আমরা প্রতি ওয়াটে কী পরিমাণ খরচ হবে তার একটা রেট আকারে হচ্ছে আমরা এটা ক্যালকুলেট করতে চাচ্ছি। তার আগে আমাদের কারেন্সি এটা ইউরোতে আছে, আমরা একটা ডলারে সিলেক্ট করে দিই। আমাদের যদি বাংলাদেশি টাকা এখানে থাকতো অ্যাভেলেবেল, তাহলে আমরা সেটা সিলেক্ট করতাম, বাট এখানে আপাতত নেই। তো আমরা বৈশ্বিক বাণিজ্য আসলে যেই রেটে হয়ে থাকে ইউএসডি ডলারে, সেটাই আমরা আপাতত এখানে করছি। ফাইন্যান্সিয়াল প্যারামিটার, এখানে প্রজেক্ট লাইফ টাইম 20 বছর আছে, এটা আমরা 25 বছর করে ফেলি। ইনফ্লেশন রেট, অর্থাৎ এই 20 বছরে প্রত্যেক বছরে 25 বছর হচ্ছে এটা লাইফ টাইম, প্রত্যেক বছরে এটার ইনফ্লেশন রেট বা মুদ্রাস্ফীতি কত হতে পারে তার একটা হিসাব যদি আমরা এখানে দিতে চাই, আমরা চাইলে দিয়ে দিতে পারি। আমরা সাপোজ 0.1% দিয়ে দিচ্ছি। বাংলাদেশে অবশ্যই এত কম হয়ে থাকে না, অনেক বেশি হয়ে থাকে। তো সেটা আমরা 0.1% করে দিলাম, আর বেশি দিলাম না। বাট আমরা ইনফ্লেশন রেট এটা জাস্ট ডাটাটা কালেক্ট করে নিব যে বাংলাদেশে ইনফ্লেশন রেট কত, সেই অনুসারে হচ্ছে আমরা এখানে বসাবো। আমার এই মুহূর্তে আসলে জানা নেই, তো আমি 0.01% পার ইয়ার ধরে নিলাম। ডিসকাউন্ট রেট, অর্থাৎ প্রজেক্টে আমরা যদি ডিসকাউন্ট দিতে চাই, ডিসকাউন্ট রেট এটাও আমরা 1% করে দিই। 1 না, এটা আমরা 0.5% করে
দিচ্ছি, ডিসকাউন্ট রেট, ইনকাম ট্যাক্স, এগুলো আপাতত আমরা দিচ্ছি না। তো ফাইন্যান্সিয়াল প্যারামিটার এখানে আমরা কিছু প্যারামিটার সেট আপ করলাম। দেন ইনভেস্টমেন্টে এখানে শুরুতে আমরা পিভি মডিউলের উপর কী কী খরচ হবে এটা আমরা দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, প্রথমে হচ্ছে এখানে মডিউল, পার মডিউলে কত পরিমাণ খরচ আমার হবে সেটা যদি আমরা দিতে চাই, সাপোজ আমরা দিচ্ছি এখানে পার মডিউলে $200 হচ্ছে আমাদের খরচ হচ্ছে, এটা আমরা ধরে নিচ্ছি। আপাতত আমি দিয়ে দিচ্ছি 200 না, আমরা একটু কমিয়ে দিই 150। $150 আসলে ভালো কোনো মডিউল আসলে পাওয়া যাওয়ার কথা না, বাট আমরা কমিয়ে দেখি যে আমাদের রেটিংটা আসলে কেমন আসে। প্রজেক্টের প্যারামিটার সাপোর্ট মডিউল, অর্থাৎ প্রত্যেকটা মডিউলের প্রতিটা মডিউল না, অর্থাৎ প্রতিটা মডিউলের পেছনে যে ফ্রেম খরচ হবে সেটা আমরা $2 করে ধরি, অর্থাৎ ফ্রেমের প্রাইস তো বেশি হওয়ার কথা না। দেন ইনভার্টার, সোলার ইনভার্টারগুলোর পেছনে কতগুলো সোলার ইনভার্টার লাগবে সেটা তো আমরা সিস্টেম ক্যালকুলেশন করার সময় ওখানে দিয়ে নিয়েছি। এখন এখানে হচ্ছে রেট দেব, অর্থাৎ প্রতিটা ইনভার্টারের প্রাইস কত। তো ইনভার্টারের প্রাইস আমরা এখানে $180 ধরে নিচ্ছি। ওকে, দেন আদার কম্পোনেন্ট, অ্যাক্সেসরিজ। আচ্ছা, ওয়ারিংয়ের পেছনে কত খরচ হবে। আচ্ছা, এই যে ভ্যালুগুলো এগুলো কিন্তু সব পার কিলোওয়াটে, পার ওয়াটে। আচ্ছা, এই পার ওয়াটে যদি আমরা এগুলো ক্যালকুলেট করতে যাই তাহলে তো আমি এখানে অনেক বেশি অ্যামাউন্ট আসলে দিয়ে ফেলেছি, কারণ পার ওয়াটে এত ডলার তো হওয়ার কথা না। পার ওয়াটে আমরা এগুলো $2 করে দিই। আচ্ছা, পার ওয়াটে না, আমরা এগুলো গ্লোবালি যদি আমরা সিলেক্ট করি, আমরা যদি আমরা বাই মিটার স্কোয়ার সিলেক্ট করি তাহলে প্রতি মিটার স্কোয়ার এরিয়াতে আমাদের কি পরিমাণ খরচ পড়বে সেটা হচ্ছে আমাদের একটু ক্যালকুলেট করে দেখাচ্ছে। তো সাপোর্ট মডিউল পার মিটার স্কোয়ারে, তো আমরা গ্লোবাল এটাই সিলেক্ট করে ক্যালকুলেট করছি, কারণ প্রতি ওয়াটের কি পরিমাণ খরচ হবে এটা আমি আপাতত অনুমান করতে পারছি না। আর যদি বাই কিলোওয়াট থাকি তাহলে এখানে আমরা সব ভ্যালুগুলো একটু সরিয়ে ফেলি, 0 করে রাখি। আচ্ছা, এগুলো 0 করা অবস্থায় এখন যদি আমরা গ্লোবাল অপশনটাতে শিফট করি তাহলে এখানে হচ্ছে আমরা এডিট করব ইউনিট প্রাইস, অর্থাৎ যতগুলো আমরা মডিউল ইউজ করেছি প্রতিটা মডিউলের প্রাইস কত। তো প্রতিটা মডিউলের প্রাইস আমি $150 ধরে নিলাম। তাহলে দেখতে পাচ্ছি আমাদের টোটাল কতগুলো মডিউল ইউজ করা হয়েছিল। আমাদের টোটাল মডিউল ইউজ করা হয়েছিল 3660টি। তো এক একটা মডিউলের প্রাইস যদি $150 হয়ে থাকে তাহলে 3660, এটা জাস্ট সরাসরি মাল্টিপ্লাই করে এখানে ক্যালকুলেট করে দেখিয়ে দেওয়া হয়েছে। আর এখানে সাপোর্ট মডিউল, এটা চাইলে আমরা কি প্রতিটা মডিউলের পেছনে একটা করে সাপোর্ট দিতে চাচ্ছি, নাকি আমরা এক একটা সাপোর্টে আমরা যদি ধরে নিই এক একটা সাপোর্টে আমরা 4টা মডিউল ইউজ করব, তাহলে আমাদের এটাকে 4 দিয়ে ডিভাইড করতে হবে। তো আমরা যদি একটু ক্যালকুলেটারে দিয়ে এটাকে 4 দিয়ে ডিভাইড করে দেখি, আমরা হচ্ছে 3660 ডিভাইডেড বাই হচ্ছে 4, অর্থাৎ এক একটা সাপোর্টে আমরা 4টি করে মডিউল সেট আপ করবো। তাহলে তো আমাদের মোটামুটি 915টার মতো সাপোর্ট আমাদের লাগবে। তো এখানে আমরা 915টা সাপোর্ট আমরা দিয়ে দিচ্ছি, আর প্রত্যেকটা সাপোর্টের প্রাইস আমরা ধরে নিচ্ছি $5। তো এখানে সরাসরি ক্যালকুলেট করে দেখে দিল যে কত ডলার খরচ হবে সবগুলো সাপোর্টের জন্য। দেন ইনভার্টার 77টা আমাদের ইনভার্টার লাগবে। আমরা $80 করে দিচ্ছি, যেরকম আগে ছিল তেমনই। তো টোটাল ইনভার্টারের প্রাইস এখানে চলে আসলো। দেন অ্যাক্সেসরিজ অফ ওয়ারিং, ওয়াটের জন্য কত ডলার খরচ হবে সেটা এখানে বসাতে হবে। বাট আর আমরা যদি এখানে বসাতে চাই টোটাল কমপ্লিট ওয়ারিং করার জন্য আমাদের কত খরচ হবে সেটা এখানে বসানোর প্রয়োজন পড়বে। তো আমরা আগে অ্যাক্সেসরিজের ভ্যালুটা বসিয়ে নিই। অ্যাক্সেসরিজ এখানে আমরা সরাসরি এখানে অ্যাক্সেসরিজ ধরে নিচ্ছি আমাদের কত কি পরিমাণ লাগতে পারে। সাপোজ আমরা ধরেছি $5000 হচ্ছে আমাদের অ্যাক্সেসরিজে খরচ হবে।
কোয়ান্টিটি আমরা এখানে চাইলে এটা শিফট করতে পারি। আমরা ধরে নিচ্ছি কোয়ান্টিটি হচ্ছে আমাদের 5,000, আর সেই এক একটা ইউনিট প্রাইস হচ্ছে $1 করে, তাহলে টোটাল 5,000 হচ্ছে আমাদের অ্যাক্সেসরিজে। ওয়্যারিং কত মিটার হচ্ছে আমাদের ওয়্যারিং করতে হবে? বেশ বড় সাইজ আমরা ধরে নিচ্ছি, ওয়্যারিং করতে হবে হচ্ছে আমাদের 500 মিটার। তো প্রতি মিটার ওয়্যারিং করার জন্য আমাদের খরচ ধরে নিচ্ছি $3 করে, তাহলে এত ডলার আমাদের পড়লো। কম্বাইন বক্স কতগুলো পড়তে পারে? আমাদের ইনভার্টার যেহেতু 77টি, আমরা ধরে নিচ্ছি 77টা হচ্ছে আমাদের 77 না, আমাদের কম্বাইনের বক্স আমরা 80টা ধরে নিচ্ছি। প্রতিটা কম্বাইন বক্সের প্রাইস আমরা $1 ধরতে পারি, কম্বাইন বক্সের দাম তো আর বেশি না। দেন মনিটরিং সিস্টেম অ্যান্ড ডিসপ্লে, এটা আমরা ইউজ করছি না। মেজারমেন্ট সিস্টেম, সার্চ অ্যারেস্টার, সার্চ অ্যারেস্টার তো এটা আমাদের প্রয়োজন। সার্চ 80টা যদি কম্বাইনের বক্স ইউজ করি তাহলে স্ট্রিং আমাদের ইনভার্টার যেহেতু 77টা, তার মানে আমাদের স্ট্রিং 77টা পড়বে, তো সেই ক্ষেত্রে আমাদের সার্চ অ্যারেস্টার 77টা প্রয়োজন। আর $2 করে আমরা $2 200, হ্যাঁ এটা হতে পারে। দেন স্টাডিজ অ্যান্ড অ্যানালাইসিস, ইঞ্জিনিয়ারদের খরচ কত পড়বে? ইকোনমিক অ্যানালাইসিস, এখানে শুধু আমরা ইঞ্জিনিয়ারদের খরচটাই কনসিডার করছি। সাপোজ আপনি এই কাজটা করার জন্য কত ডলার নিতে পারেন? এই কাজ করার জন্য আপনি ধরেন $200 করে নিলেন। কোয়ান্টিটি ধরেন একটাই কোয়ান্টিটি, আপনি একজন ইঞ্জিনিয়ার কাজ করছেন, আপনি এটার জন্য প্রাইস নিলেন $200, আমি আর বেশি দিলাম না। এগুলো জাস্ট আমরা বসিয়ে দিচ্ছি। দেন ইনস্টলেশন, তো ইনস্টলেশন আসলে লেবার কস্ট দিতে হয়। ইনস্টলেশন লেবার কস্টে পার ইউনিট প্রাইস, অর্থাৎ এতগুলো ইনস্টল করার জন্য আমাদের লেবার কস্ট আমরা $4 করে ধরছি। আর ইনভার্টার ইনস্টল করার জন্য এখানে আমরা $2 করে ধরলাম। ট্রান্সপোর্টেশন, কত ডিস্টেন্স হচ্ছে ট্রান্সপোর্ট করতে হচ্ছে, আমরা ধরে নিচ্ছি 10 কিলোমিটার, প্রতি কিলোমিটার আমরা ধরে নিচ্ছি $0.1 করে। সেটিংস, গ্রিড কানেকশন, এটা যেহেতু একবারই আমরা হচ্ছে কানেক্ট করবো, গ্রিড কানেকশনের জন্য আমরা প্রাইস ধরে নিচ্ছি সাপোজ $50। ইন্স্যুরেন্স আমরা আপাতত করছি না। ল্যান্ড কস্ট, ল্যান্ড ধরে নিচ্ছি আমরা নিজেদের এরিয়াতেই করছি, আমরা ল্যান্ড কস্ট আর ধরলাম না। ট্যাক্সটা আমরা ভ্যাট ধরে নিচ্ছি, ভ্যাট আমাদের দেওয়া লাগবে না, এগুলো আমরা দিয়ে নিব, বাট আমি আপাতত এগুলো আর দিচ্ছি না। দেন এই সাইডে আমাদের আরও কিছু ডিসক্রিপশন আছে। মেইনটেনেন্স, এগুলো হচ্ছে ইনস্টলেশনের জন্য। আমরা দেখতে পাচ্ছি ইনস্টলেশন কস্ট, অর্থাৎ এটা হচ্ছে ক্যাপিটাল কস্টের মধ্যে পড়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি টোটাল ইনস্টলেশন কস্ট আমাদের কত পড়ছে, বেশ বড় কিছু অ্যামাউন্ট পড়ে যাচ্ছে। দেখতে পাচ্ছি দেখা যাচ্ছে যে এখানে $5,89,000, অনেক বেশি। ধরুন মেইনটেনেন্সের এখানে গিয়ে আমরা যদি একটু দেখা ট্রাই করি, মেইনটেনেন্সে প্রিভিশন ইনভার্টার, আমরা ধরেন মেইনটেনেন্সের যা হচ্ছে আমরা নিযুক্ত করছি তার স্যালারি, এটা দেখতে পাচ্ছি ইয়ারলি কস্ট, অর্থাৎ প্রত্যেক বছরে তার স্যালারি কত হবে। ইয়ারলি কস্ট আমরা এটা ধরে নিচ্ছি $100। রিপেয়ারিং আমরা একটু কমিয়ে ধরতে পারি $20 করে। ক্লিনিংয়ের জন্য আমরা ধরে নিচ্ছি কোনো লোক রাখবো না। সিকিউরিটি ফান্ড এগুলো আমরা রাখতে চাচ্ছি না, তো আমরা রেখেছি $120 মেইনটেনেন্স।
না, আমাদের আরো বেশি রাখা দরকার, মেনটেন্যান্স এত কম না। আমরা স্যালারি যেহেতু একজন লোককে দিয়ে ধরে নিচ্ছি, আমরা ক্লিনিং একজন লোককে দিয়েই করাবো, তাহলে বছরে তার বাৎসরিক ইনকাম তো 100 না, আমাদের 1000 হওয়া উচিত অন্তত। রিপেয়ার্স এটা আমরা $100 করে রাখি। ওকে, দেন ইন্স্যুরেন্স এর ট্যাক্স এখানে আমরা ইনক্লুড করে দেই। ট্যাক্স হচ্ছে স্টেট ট্যাক্স, ফেডারেল ট্যাক্স, লোকাল ট্যাক্স। আমরা অর্থাৎ স্টেট ট্যাক্স এটাই হচ্ছে আমরা ইনক্লুড করছি। ট্যাক্স ইয়ারলি আমরা ধরে নিচ্ছি $50। তো টোটাল আমাদের 1150, সেটা একদম কম হয়ে যাচ্ছে আমাদের। রিপেয়ারিং এটা আমরা ইয়ারলি, যেহেতু আমরা এখানে $5000 সিলেক্ট করি, 5000, আর এখানে আমরা ধরি $500। ওকে, তো 5500 অপারেশন মেনটেন্যান্স কস্ট। এটা আমরা জাস্ট অনুমান নির্ভর কিছু ভ্যালু আমরা ইনপুট করলাম। আমরা ভ্যালুগুলো সব প্রজেক্টে যখন কাজ করবো, প্রজেক্টের উপর বেস করে হচ্ছে আমরা এগুলো ভ্যালুগুলো বসিয়ে জাস্ট ওকে প্রেস করে দিচ্ছি। টোটাল ফাইন্যান্সিয়াল ইউএসডি ডিফারেন্স, ইনিশিয়াল কস্ট, প্লিজ আপডেট ফাইন্যান্সিয়াল। ও আচ্ছা, আমাদের আরও কিছু প্যারামিটার দেওয়া প্রয়োজন। আনপ্রফিটেবল দেখাচ্ছে। আচ্ছা, এখান থেকে আমরা ফাইন্যান্সিয়াল প্যারামিটার্স, ইলেকট্রিসিটি সেল, আচ্ছা এখানে আমরা টেরিফ হচ্ছে ডিসাইড করে দেবো আমরা কত। এখানে দেখতে পাচ্ছি আমাদের পেব্যাক পিরিয়ড আনপ্রফিটেবল দেখাচ্ছে। লোকাল কস্ট অফ এনার্জি আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি অলরেডি ক্যালকুলেট করা হয়ে গেছে। এখানে কি লোকাল কস্ট অফ এনার্জি দেখা যাচ্ছে? এখানে দেখা যাচ্ছে আমরা যেহেতু ইনস্টলেশন কস্ট আর মেনটেন্যান্স কস্ট এখানে জাস্ট ইনপুট দিয়ে দিয়েছি, তো এখানে আমাদের লোকাল কস্ট অফ এনার্জি 0.008, এটা একদম কম, অনেক কম দেখাচ্ছে। আমাদের $1 যদি আমাদের 100 টাকা হয়ে থাকে, তাহলে $2.80 হচ্ছে প্রতি ইউনিটের পিছনে খরচ। এটা আসলে এমনটা আসলে হয়ে থাকে না সাধারণত। এখন তো মোটামুটি ইউনিট প্রাইস আমাদের $10 মতোই যদি আমরা যেটা পারচেস করি। এখানে আরও কিছু ট্যাক্সের কিছু হিসেব আছে, এগুলো আমরা করতে পারি। ইলেকট্রিসিটি সেল করার ক্ষেত্রে আমরা ভেরিয়েবল সিলেক্ট করলে আমরা ভেরিয়েবলই এটা সিলেক্ট করতে পারি, বাট আমরা আপাতত ফিক্সড সিলেক্ট করছি। ফিক্সড সিলেক্ট করলে আমাদের লোকাল কস্ট অফ এনার্জি যেহেতু আমাদের $2.80 মতো আসছে, যদি আমরা 100 টাকা হচ্ছে ডলারের প্রাইস ধরি, তাহলে প্রতি কিলো ওয়াট আবার আমরা কত ডলারে জাস্ট সেল করতে পারি। এটা আমরা 0 তো আছে, আমরা 0.01 অর্থাৎ $1 হচ্ছে আমরা সেল করব। হ্যাঁ, এটা প্রতি $1 তো না, 1 সেন্টে আমরা সেল করবো, $1 আমরা সেল করব। তাহলে তো এটার প্রাইস হচ্ছে আমাদের 28 পয়সার মতো চলে আসছে। আচ্ছা, যাই হোক, ডিউরেশন, টেরিফ, ওয়ারেন্টি 20 ইয়ার্স, ঠিক আছে। অ্যানুয়াল কারেকশন অফ ট্যাক্স, এগুলো আমরা করতে পারি। ফাইন্যান্সিয়াল রেজাল্ট, ইলেকট্রিসিটি সেল, এটা আমি ইনপুট করে দিয়েছি। দিস অ্যানালাইসিস শুড অ্যাপিয়ার অন প্রিন্ট রিপোর্ট। তারপর আমার এখানে আনপ্রফিটেবল দেখাচ্ছে। এখন তো আনপ্রফিট, অ্যানুয়াল টেক্সট। আচ্ছা, এটা আমরা 25 বছর ধরে নিই। সেখানে আমাদেরকে নোটিফিকেশন দেখাচ্ছে টোটাল ফাইন্যান্সিয়াল ইজ ডিফারেন্স ইনস্টলেশন কস্ট। এটা প্লিজ আপডেট দ্য ফাইন্যান্সিয়াল প্যারামিটার্স ট্যাব। আচ্ছা, ফাইন্যান্সিয়াল প্যারামিটারে কিছু ট্যাব ফাঁকা আছে, সেটা কি?
মিসিং ফান্ড, আচ্ছা আমাদের ইনভেস্টমেন্ট হচ্ছে এই পরিমাণ প্রয়োজন, এখন আমাদের ফান্ড আছে কত সেটা হচ্ছে আমরা এখানে আমাদের ওন ফান্ড, আমাদের কতটুকু ফান্ড আছে আর কতটুকু হচ্ছে আমরা যদি কিছু ধার করতে চাই, কত কিছু লোন নিতে চাই, সেগুলো হচ্ছে আমাদের এখানে জাস্ট ইনপুট করতে হবে। তো আমাদের ওন ফান্ড, এটা আমরা সাপোজ 6, আচ্ছা আমাদের অতিরিক্ত কিছু ফান্ড আছে, সেই অতিরিক্ত ফান্ডের পরিমাণ হচ্ছে আমাদের দেখতে পাচ্ছি 1.77%। এই ফান্ড আমাদের অতিরিক্ত আছে। তো আপডেট কি আমার এখনো আছে? তো এখানে আমরা দেখতে পাচ্ছি নেট প্রেজেন্ট ভ্যালু, এটার ভ্যালু নেগেটিভ দেখাচ্ছে। লোকাল কস্ট অফ এনার্জি এখন আমরা দেখতে পাচ্ছি বেড়ে গেছে, এটা আচ্ছা এই কারণে তো আমাদের এটা আনপ্রফিটেবল। এখন দেখতে পাচ্ছি লোকাল কস্ট অফ এনার্জি দেখা যাচ্ছে 0, হ্যাঁ এটা এখন আমরা দেখতে পাচ্ছি 1 টাকা। যদি আমরা প্রতি ডলার 100 টাকা ধরে নিই তাহলে 1 টাকা 50 পয়সা বা 48 পয়সার মতো আছে। তাহলে ফাইন্যান্সিয়াল প্যারামিটার্সে আমাদের টেরিফটা সিলেক্ট করে দিতে হবে, ইলেকট্রিক ফাইন্যান্সিয়াল টেরিফ। এটা আমরা যেহেতু 1 টাকা 50 পয়সার মতো আছে, তো আমরা এটাকে চেঞ্জ করে আমরা 3 টাকা হচ্ছে আমরা সেল করব, প্রতি ইউনিট 3 টাকা সেল করব। তাহলে পে ব্যাক ইয়ার আমরা দেখতে পাচ্ছি চলে আসছে 10 বছর। আমরা আরেকটু বেশিতে সেল করি, আমরা 3.5 এটা সেল করার ট্রাই করি। তাহলে দেখতে পাচ্ছি 9 বছরই আমাদের পে ব্যাক ইয়ার কমপ্লিট হয়ে যাচ্ছে। তাহলে এখানে সব কিছু ঠিকঠাকই আছে, বাট একটি আপডেট করা ফাইন্যান্সিয়াল ট্যাবে একটি ইনফরমেশন আপডেট করা বাকি আছে। তবে আমরা জাস্ট ওকে প্রেস করে দেখি আমাদের হয় কিনা। আমাদের কেবল হচ্ছে ফাইন্যান্সিয়াল ট্যাব ডিফারেন্স, দেন ইনস্টলেশন কস্ট, প্লিজ আপডেট ফাইন্যান্সিয়াল ট্যাব। আচ্ছা এটা আমরা আপডেট জাস্ট ফাইন্যান্সিয়াল ট্যাবে এখানে আমাদের যে পরিমাণ ইনভেস্ট আছে সেটাই হচ্ছে আমরা এখানে ওন ফান্ড, এটাই আমরা দিয়ে ট্রাই করবো। আমরা বেশি দিয়ে ট্রাই করছি না, আমরা এখানে বসিয়ে দিচ্ছি যে 589,214। দেখতে পাচ্ছি আমাদের যত ধরনের রেড এবং ইয়েলো কালার যত নোটিফিকেশন ছিল সব চলে গেছে। প্রজেক্ট আমাদের কমপ্লিট। পে ব্যাক পিরিয়ড আমরা দেখতে পাচ্ছি 9 বছরের মতো। লোকাল কস্ট অফ এনার্জি 1 টাকা 50 পয়সা এরকম আসছে। তো আমরা যদি ইলেকট্রিসিটি সেল করি সেটা আমরা 3 টাকা 50 পয়সা আমরা সেল করব। তো এই অবস্থায় যদি ওকে করি, ওকে করার পর এখন আমরা যদি রান সিমুলেশন দিয়ে ট্রাই করি, দ্য ভেরিয়েন্ট অলরেডি কমপ্লিটেড, ডু ইউ ওয়ান্ট টু পারফর্ম সিমুলেশন এগেইন। অবশ্যই এগেইন সিমুলেশন করতে চাচ্ছি, কারণ এর আগে আমরা যে সিমুলেশন করেছিলাম সেখানে কিন্তু আমাদের কোনো ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস ছিল না। তো এখন আমাদের ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিসও দেখাবে। আমরা এখান থেকে রিপোর্ট অপশনে ক্লিক করছি। আচ্ছা রিপোর্ট এটা এখানে আছে, বাট আমরা এটাকে পিডিএফ আকারে সেভ করতে চাচ্ছি, যে সেভ ডকুমেন্ট অ্যাজ পিডিএফ। তো আমরা পিডিএফ আকারে সেভ করে ফেলি। ট্রায়াল প্রজেক্ট, ওকে এটা দিয়ে সেভ যেহেতু হয়ে গেছে, একটু পরে আমরা দেখবো। তার আগে হচ্ছে এটা আমরা একটু কেটে দিচ্ছি, ক্লোজ করে এইখান থেকে আমরা ইকোনমিক্যাল ইভ্যালুয়েশনটা একটু দেখা ট্রাই করি। এখানে দেখা যাচ্ছে পিভি মডিউলে যা আমরা ইনপুট দিয়েছিলাম সেগুলোই হচ্ছে আমরা রিপিট দেখতে পাচ্ছি। তো আমরা এটা ক্রস করে দিয়ে আমরা একটু আগে যে সেভ করলাম
কোথায় আমরা সেভ করেছিলাম, এই যে আমরা ট্রায়াল প্রজেক্ট, এটাই হচ্ছে আমরা সেভ করেছিলাম। এটা আমরা যদি দেখা ট্রাই করি, এটা হচ্ছে আমাদের পিডিএফ রিপোর্ট, প্রজেক্ট রিপোর্ট। এখানে আমরা দেখতে পাচ্ছি টোটাল পাওয়ারের সিস্টেম ক্যাপাসিটি হচ্ছে 1 মেগাওয়াটের মতো। এখানে ল্যাটিটিউড লঙ্গিটিউড সব ভ্যালু দেওয়া আছে, অ্যাঙ্গেল সব দেওয়া আছে, রেজাল্ট সামারি। সিস্টেমের পিভি অ্যারে সিস্টেমের যত ইনফরমেশন আছে, প্রত্যেকটা মডিউলের পাওয়ার কত ইউনিট ছিল, কতগুলো মডিউল আমরা ইউজ করেছি, টোটাল পাওয়ার কত, স্ট্রিং সাইজ কত, অ্যারে সাইজ কত, ডিফারেন্ট টেম্পারেচারে তার পাওয়ার কত, সব কিছু এখানে আছে। লসগুলো এখানে দেখতে পাচ্ছি, শেডিং যে 3D শেডিং যে করা ছিল সেগুলো এখানে দেখা যাচ্ছে। এখানে দেখা যাচ্ছে তার মান্থলি অ্যানুয়াল এনার্জি প্রোডাকশন কত, পারফরমেন্স রেশিও দেখা যাচ্ছে, কত পরিমাণ এনার্জি অ্যানুয়ালি সে প্রডিউস করতে পারবে, প্রত্যেক মাসে কত এনার্জি প্রডিউস করতে পারবে, অ্যানুয়ালি কতটুকু এনার্জি প্রডিউস করতে পারবে, কত কিলোওয়াট আওয়ার বা কত ইউনিট, সেগুলো এখানে দেখা যাচ্ছে। টেম্পারেচার, এছাড়া ইরিডিয়েন্স ভ্যালু, মান্থলি অ্যাভারেজ, সেগুলো দেখা যাচ্ছে। লস, এগুলো আমরা আগেই দেখেছি। সিঙ্গেল লাইন ডায়াগ্রাম। এখানে আছে আমাদের ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস, প্রত্যেকটা মডিউলের কস্ট কত, পার মডিউলের কস্ট কত, আমাদের কোয়ান্টিটি কত ছিল, টোটাল কত খরচ হয়েছে, গ্রিড কানেকশনের জন্য অর্থাৎ কোন পারপাসে কত খরচ হয়েছে, সবগুলো আমরা এখানে জাস্ট দেখতে পাচ্ছি। অপারেটিং কস্ট, সেটাও এখানে জাস্ট দেখা যাচ্ছে। দেন টোটাল ইনস্টলেশন কস্ট, টোটাল ক্যাপিটাল কস্ট বা ইনস্টলেশন কস্ট দেখা যাচ্ছে। অপারেশন মেনটেন্যান্স কস্ট দেখা যাচ্ছে। এনার্জি প্রোডাকশনে প্রতি ইয়ারে কী পরিমাণ এনার্জি প্রোডাকশন করা হয়েছে সেগুলো ক্যালকুলেশন করে দেখে নেওয়া হয়েছে। দেন লোকাল কস্ট অফ এনার্জি, এটা দেখতে পাচ্ছি আমাদের এখন দেখতে পাচ্ছি 1 টাকা 60 পয়সা চলে আসছে আমাদের। ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস, এখানে ইনফ্লেশন রেট আমরা 0.01% ধরে নিয়েছি, এগুলো সব কিছু আমরা কমিয়ে ধরেছি, এগুলো অবশ্যই আরও বেশি বাড়তি হবে। দেন টেরিফ আমরা দেখতে পাচ্ছি যেটা ধরেছিলাম সেটাই, লাইফ টাইম 25 ইয়ার্স, পে ব্যাক পিরিয়ড হচ্ছে 9 বছর 5 মানে 9.5 বছর। নিট প্রেজেন্ট ভ্যালু, এটা হচ্ছে অর্থাৎ টোটাল এই পরিমাণ যে পরিমাণ খরচ করা হয়েছিল তার থেকে আরও এক্সট্রা এই পরিমাণ সেই খরচটুকু রিকভার করে এই পরিমাণ এনার্জি আমার আউটপুট আসবে। দেন রেট অফ ইন্টারনাল রেট অফ রিটার্ন, এটা দেখতে পাচ্ছি 9% টোটাল ক্যাপিটাল কস্টের। দেন রিটার্ন অফ ইনভেস্টমেন্ট, এটা আমরা দেখতে পাচ্ছি 61%, অর্থাৎ যে পরিমাণ ইনভেস্ট করেছি তার থেকে অনেক বেশি পরিমাণ প্রফিট আসবে। তো এটা হচ্ছিল ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস। তো ফাইন্যান্সিয়াল আরও কিছু অ্যানালাইসিস আছে। ইলেকট্রিসিটি সেল, অর্থাৎ আমরা যে 25 বছর একটা হিসেব করেছি, প্রত্যেক বছরে কী পরিমাণ সেল আমরা করছি, প্রত্যেক বছরে কী পরিমাণ আমাদের কস্ট হচ্ছে, আবার কত পরিমাণ আর্ন হচ্ছে, সেই সবগুলোর ভ্যালু এখানে জাস্ট লিস্ট আকারে দেখা যাচ্ছে। আর কিছু এনভায়রনমেন্টাল কিছু ডাটা এখানে দেখা যাচ্ছে, কত টন জাস্ট কার্বন ডাইঅক্সাইড সে সেভ করবে, সেই ভ্যালুগুলো। এটা ছিল আমাদের টোটাল রিপোর্ট। তো আশা করছি আজকের ক্লাস বুঝতে কারো কোনো প্রবলেম হয়নি। এটা আমরা সেভ দিয়ে দিচ্ছি। ক্রস করে দিলাম, আমাদের স্লাইডে ফিরে আসছি। আপনাদের জন্য হোমওয়ার্ক থাকবে। হোমওয়ার্ক হচ্ছে আপনারা এর আগে যতগুলো কিছু না কিছু প্রজেক্ট তো করেছিলেন, অনেকবারই আপনাদের হোমওয়ার্ক দেওয়া হয়েছিল। তো আপনাদের সেই প্রজেক্টেরই পেব্যাক পিরিয়ড, আইআরআর, আরওআই, লোকাল কস্ট অফ এনার্জি, এগুলো ক্যালকুলেট করবেন প্রিভিয়াস সিস্টে। এটা আপনাদের হোমওয়ার্ক, আশা করছি আপনারা এটা করতে কোনো প্রবলেম হবে না।